আচ্ছা, বিশাল ডেটা সেট দেখলে কি কখনো এমন মনে হয় যে এর ভেতর থেকে আসল সত্যিটা খুঁজে বের করা প্রায় অসম্ভব? ইঞ্জিনিয়ারদের কাছে কিন্তু একটা গোপন অস্ত্রের মতো জিনিস আছে। এটা দিয়ে বিশাল ডেটা সেটের চরিত্রটা চট করে বুঝে ফেলা যায় শুধু তার একটা ছোট্ট অংশ দেখেই। আর এই জাদুর নামটাই হলো সেন্ট্রাল লিমিট থিওরেম। চলুন একটা বাস্তব সমস্যা দিয়ে ব্যাপারটা শুরু করি। ভাবুন তো, একটা ফ্যাক্টরিতে 10,000 বোল্ট তৈরি হয়েছে। এখন কোয়ালিটি চেক করার জন্য সেগুলোর গড় শক্তি বা অ্যাভারেজ স্ট্রেংথ বের করতে হবে। কিন্তু মুশকিল হলেও শক্তি পরীক্ষা করতে গেলেই বোল্টটা ভেঙে যায়। তাহলে কি 10,000 বোল্টই ভেঙে ফেলতে হবে? তাহলে তো ফ্যাক্টরি ব্যবসায় উঠে যাবে। তো উপায়টা কি? এই বোল্টের সমস্যাটা সমাধান করার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে এই হাজার হাজার বোল্টের গল্পটা শুনব, তারপর দেখব অ্যাভারেজের আসল জাদুটা কোথায়। এরপর সেন্ট্রাল লিমিট থিওরেমের রহস্যটা বুঝব আর জেনে নেব এটা মনে রাখার সহজ উপায়টা কি। শেষে দেখব ইঞ্জিনিয়ারিং জীবনে এটা ঠিক কতটা কাজে লাগবে। চলুন তাহলে আমাদের গল্পের গভীরে ঢোকা যাক। কল্পনা করা যাক একটা ফ্যাক্টরির প্রোডাকশন ফ্লোরে দাঁড়ানো, আর সামনেই হাজার হাজার ভোল্টের স্তূপ। এই যে পুরো 10,000 ভোল্টের দলটা, স্ট্যাটিস্টিক্সের ভাষায় একেই বলা হয় পপুলেশন। আমাদের আসল লক্ষ্য হলো এই পুরো পপুলেশনের আসল গড় শক্তি, মানে ট্রু অ্যাভারেজ স্ট্রেংথটা খুঁজে বের করা। এটাকে আমরা গ্রিক অক্ষর মিউ দিয়ে লিখি। কিন্তু সমস্যা হলো কোনো দুটো বোল্টেই একদম হুবহু একরকম হয় না। মানে কাঁচামালের মধ্যে একটুখানি পার্থক্য, মেশিনের তাপমাত্রার সামান্য ওঠানামা বা তৈরির সময় চাপের হালকা পরিবর্তন, এই সব কিছুর জন্যই প্রত্যেকটা বোল্টের শক্তি একটু হলেও আলাদা হয়ে যায়। এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাহলে প্রশ্নটা দাঁড়ালো, যদি প্রত্যেকটা বোল্টই একটু একটু আলাদা হয়, তাহলে আমরা পুরো 10,000 বোল্টের আসল গড়শক্তি সম্পর্কে নিশ্চিত হব কিভাবে? এখানে গল্পের আসল টুইস্ট। সমাধানটা কিন্তু 10,000 ভোল্ট ভেঙে ফেলার মধ্যে নেই, বরং এর রহস্যটা লুকিয়ে আছে ছোট ছোট স্যাম্পলের মধ্যে। চলুন সেই গড়ের জাদু ব্যাপারটা কি সেটা আবিষ্কার করা যাক। আমরা এখানে গোয়েন্দার মতো কাজ করব, মানে কিছু নমুনা বা ক্লু জোগাড় করব। প্রথমে ওই 10,000 বোল্ট থেকে র্যান্ডামলি ধরুন 30টা বোল্ট তুলে নিলাম। এটাই আমাদের প্রথম স্যাম্পল। এবার শুধু এই 30টার শক্তি মেপে তাদের একটা গড় বের করব। এই কাজটা আমরা বারবার করব, মানে আরও কয়েকবার 30টা করে বোল্ট নেব আর তাদের গড় বের করব। আর এই সব গড় মানগুলো একটা জায়গায় লিখে রাখব। আর এখানেই আসল জাদুটা দেখা যায়। যদি প্রত্যেকটা আলাদা আলাদা বোল্টের শক্তি একটা গ্রাফে প্লট করা হয়, তাহলে গ্রাফটা হবে একেবারে এলোমেলো, বিশৃঙ্খল। কিন্তু যখনই ওই স্যাম্পলগুলোর গড় মানগুলোকে প্লট করা হবে, দেখা যাবে কি দারুণ একটা ঘণ্টার মতো আকৃতি তৈরি হয়েছে। স্ট্যাটিস্টিক্সে একেই বলা হয় বেল কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশন। আসল প্রশ্ন তো এইটাই, তাই না? এমনটা কেন হয়? মানে আসল ডেটা যেমনই হোক না কেন, তাদের স্যাম্পলের গড়গুলো সবসময় কেন এমন একটা নিখুঁত বেলকার্ভ তৈরি করে ফেলে? এই কেনর উত্তরটা আমাদের পরের ধাপে নিয়ে যাবে। এই জাদুর পেছনের যে শক্তিশালী নিয়মটা কাজ করছে, এবার সেটার নাম জানার সময় হয়ে গেছে। এই নিয়মটার নামই হল সেন্ট্রাল লিমিট থিওরেম, বা সংক্ষেপে সিএলটি। খুব সহজ করে বললে এটা বলে যে আপনার আসল পপুলেশনের ডাটা যেমনই দেখতে হোক না কেন, আপনি যদি সেখান থেকে যথেষ্ট বড় আকারের, ধরুন 30 বা তার বেশি র্যান্ডম স্যাম্পল বারবার নিতে থাকেন, তাহলে সেই স্যাম্পলগুলোর যে গড় মান পাওয়া যাবে তাদের ডিস্ট্রিবিউশনটা প্রায় সবসময়ই একটা নর্মাল ডিস্ট্রিবিউশন বা বেল কার্ভের মতো দেখতে হবে। তো এতে আমাদের লাভটা কি হলো? লাভটা বিরাট। এই থিওরম আমাদের একটা অসাধারণ ক্ষমতা দেয়। যেহেতু স্যাম্পল অ্যাভারেজগুলো একটা সুন্দর বেল কার্ভ তৈরি করে, তাই ওই কার্ভের যে কেন্দ্রবিন্দু বা পিক পয়েন্ট, সেটাই হবে আমাদের পুরো পপুলেশনের আসল গড় বা মিউয়ের সবচেয়ে কাছাকাছি একটা অনুমান। এর মানে হলো মাত্র 30টা বোল্ট ভেঙে আমরা পুরো 10,000 বোল্ট সম্পর্কে একটা নির্ভরযোগ্য সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। বেশ, থিওরি তো বোঝা গেল, কিন্তু পরীক্ষার হলে বা চাকরির ইন্টারভিউতে এই ব্যাপারটা ঠিকঠাক মনে রাখা যাবে কিভাবে? দেখুন, শুধু বুঝলেই তো হবে না, মনেও রাখতে হবে। চলুন এই কনসেপ্টটা মাথায় গেঁথে ফেলার একটা সহজ উপায় দেখে নিই। এই ছোট্ট লাইনটা মনে রাখলেই হবে। পপুলেশন যাই হোক, স্যাম্পল অ্যাভারেজরা নর্মাল হোক। এই একটা লাইনেই কিন্তু সেন্ট্রাল লিমিট থিওরেমের আসল কথাটা বলা আছে। মানে পপুলেশনের ডেটা দেখতে যেমনই লাগুক, তার স্যাম্পলের গড়গুলো সবসময় নর্মাল ডিস্ট্রিবিউশনই তৈরি করবে।
ব্যাস। চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক। পপুলেশন হলো আমাদের পুরো গ্রুপটা, মানে সেই 10,000 ভোল্ট যাদের সম্পর্কে আমরা জানতে চাই। স্যাম্পল হলো তার একটা ছোট্ট অংশ, মানে ওই 30টা ভোল্ট, যা আমরা আসলে মাপতে পারি। আর সেন্ট্রাল লিমিট থিওরেম হলো সেই ব্রিজ বা সেতু যা এই ছোট স্যাম্পলের তথ্যকে পুরো পপুলেশনের সাথে জুড়ে দিচ্ছে। থিওরি বোঝা গেল, মনে রাখার উপায়ও জানা গেল, কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে ভবিষ্যতের জন্য এই জিনিসটা এত জরুরি কেন? এবার একটু বড় ছবিটা দেখা যাক। এই থিওরামটা কিন্তু শুধু বইয়ের পাতায় আজকে নেই, আধুনিক প্রযুক্তির একেবারে গোড়াতেই এর ব্যবহার লুকিয়ে আছে। আজকের দিনের কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে ফিনান্সিয়াল মডেলিং, এমনকি মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পর্যন্ত সব কিছুর একেবারে ভিত্তি হল এই সেন্ট্রাল লিমিট থিওরেম। যেখানেই বিশাল ডেটা থেকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেখানেই সিএলটি পর্দার আড়াল থেকে তার জাদু দেখায়। সব সময় মনে রাখতে হবে, সেন্ট্রাল লিমিট থিওরেম আমাদের অল্প তথ্য ব্যবহার করে শক্তিশালী ডেটা নির্ভর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। এটা হলো ছোট স্যাম্পল থেকে বড় সিদ্ধান্তে পৌঁছানোর একটা সেতু। এই কনসেপ্টটা শুধু পরীক্ষায় নম্বর পেতে সাহায্য করবে না, বরং একজন অনেক বেশি দক্ষ এবং স্মার্ট ইঞ্জিনিয়ার হয়ে উঠতে সাহায্য করবে। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন কোনো বড় আর জটিল সিস্টেম আছে যাকে এখন শুধু একটা ছোট স্যাম্পল ব্যবহার করে আরও ভালোভাবে বোঝা সম্ভব। সেটা হতে পারে একটা শহরের ট্রাফিক প্যাটার্ন, শেয়ার বাজার বা এমনকি সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড। সম্ভাবনাটা কিন্তু সত্যি অসীম।